বলো, কর বলো, বৃত্তের পরিধি সূত্র কি? দে বলো। হ্যাঁ হ্যাঁ বলো। টু টু পাই আর, আর না, টু পাই আর। আচ্ছা দীপ বলো, অর্ধবৃত্তের পরিধি সূত্র কি? হ্যাঁ বলো, কিছু তো ছিল, বলতে হবে তো। পাই আর তার সঙ্গে পাই আর প্লাস টু আর। ঠিক আছে, কিছু তো পড়াশোনা করো, সূত্র পর্যন্ত পড়ুনি এখনো। কোষে থেকে 16। আচ্ছা এখানে কতদূর বাকি ছিল? 16 থেকে, তাই না? 16 নম্বর প্রশ্নটা বলেছিলাম যে 13 নম্বরের মতো। কে কে করে এনেছো 16 নম্বর? মিলেছে উত্তর? রিয়া মিলেছে, খুব ভালো। 16, হ্যাঁ একদম সেম। একটি বৃত্তাকার মাঠের বৃত্ত বরাবর এক পাক ঘুরতে নাসিফার যে সময় লাগে, কোশ্চেন বার করে সবাই পড়বা। মাঠের ব্যাস বরাবর অতিক্রম করতে তার থেকে 45 সেকেন্ড কম সময় লাগে। নাসিফার গতিবেগ মিনিটে 80 মিটার হলে মাঠটির ব্যাসের দৈর্ঘ্য হিসাব করি। মানে কোশ্চেনে বলেছে কি, এটা হচ্ছে একটা বৃত্তাকার মাঠ, তারা বৃত্তের এই পরিধি বরাবর যদি সে সাইকেল নিয়ে ঘুরে আসে, তার যে সময় লাগে বৃত্তের ব্যাস বরাবর এক পাক যেতে তার থেকে কত কম সময় লাগে? 45 সেকেন্ড। এবার নাসিফার গতি যদি মিনিটে 80 মিটার হয়, তাহলে মাঠের ব্যাসের দৈর্ঘ্য কত, তাই তো? না, আমাকে এখানে বার করতে হবে, মানে সমান করতে হবে কি, দেখো আমাদের তো যে কোনো বৃত্তের ক্ষেত্রে কোন জিনিসটা আমাদের সর্বপ্রথমে জানা দরকার? ব্যাসার্ধ। ব্যাসার্ধ কি আমি জানি? তাহলে আমি ধরে নেব, ধরি বৃত্তাকার মাঠের, বলো এইটুকু, না আর কিছু নেই। বৃত্তাকার মাঠের পরিধি সমান সমান, না, বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ সমান সমান আর মিটার, অতএব পরিধি সমান সমান, সূত্র কি কঙ্কনা? বৃত্তাকার মাঠের পরিধি সূত্র 2 পাই আর, অতএব ব্যাস, বলো কড়াই ব্যাস কি হবে? দাঁত বার করে কিছু হয়নি তো? হ্যাঁ 2 আর, ঠিক আছে। আচ্ছা গতিবেগ, গতিবেগ কত? কোশ্চেনে গতিবেগ কত বলা আছে? 80 মিটার পার মিনিট। আচ্ছা অতএব তার অতএব পরিধি বরাবর এক পাক ঘুরতে সময় লাগে। বলো সঞ্চরী, সময় সমান সূত্র কি? নন্দিতা বলো, সময় সমান সূত্র। রিয়া বলো। তাহলে এত সময় লাগছে কেন, বলতে হবে তো। দূরত্ব বাই গতিবেগ। আচ্ছা দেখো, যখন পরিধি বরাবর ঘুরছে, তাহলে আমরা দূরত্বের জায়গায় পরিধি লিখবো। পরিধি কত? 2 পাই আর, আর গতিবেগ কত? 80 মিনিট পার মিনিট। আচ্ছা এবার একটা জিনিস, 80 মিটার পার মিনিট, আমাদের এককটা কিসে আছে? মিটারে আছে। আর গতিবেগও দেখো 80 মিটার পার মিনিটই আছে, তাই না? তাহলে এক্ষেত্রে যেহেতু দুটোই মিটারে আছে, তাহলে কোনো সমস্যা নেই। তাহলে 2 পাই আর বাই 80 মিনিট সমান সমান 2 পাই আর বাই 80 মিনিট। আচ্ছা এরপরে
এরপরে আর কোথা দিয়ে সে সাইকেল চালিয়েছে? ব্যাস বড় ও কিছু তো করেছে, ও মানে অতিক্রম করতে কিছু গিয়ে তা কি লিখবো? এবং এবং ব্যাস বরাবর অতিক্রম করতে, এবং ব্যাস অতিক্রম করতে, ব্যাস বরাবর, ব্যাস তো সোজা রাস্তা, ঘুরবে কি করে? ব্যাস অতিক্রম করতে সময় লাগে, তাহলে ব্যাস অতিক্রম করতে সময় কর, সময় সূত্র সময় সমান ঠিক দূরত্ব বাই গতিবেগ। তাহলে এক্ষেত্রে দূরত্ব কত নেবো স্নেহা? এক্ষেত্রে দূরত্ব কত নেবো ব্যাস বরাবর যখন যাবে? স্নিগ্ধা, পারমিতা, ব্যাস বরাবর যখন কেউ যাচ্ছে বৃত্তে, তাহলে সেক্ষেত্রে দূরত্ব কত হবে? টু আর, ব্যাসই হবে, ব্যাস বরাবর যাচ্ছে তাহলে ব্যাস হবে, ব্যাস হচ্ছে টু আর বাই গতিবেগ কত? আচ্ছা টু আর মিটার বাই গতিবেগ হচ্ছে 80 মিটার বার, আচ্ছা আমরা এখানে যেহেতু আগের বার জেনে গেছি আর লিখবো না, এত মিনিট। আচ্ছা অতএব প্রশ্ন অনুসারে কঙ্কনা পার্থক্য কি বলেছে? কত সেকেন্ড? ও হ্যাঁ, সেকেন্ডটাকে মিনিটে করতে হবে, 45 সেকেন্ড। তাহলে আমরা 45 সেকেন্ড মানে কত মিনিট সেটা বার করব, তুমি বলো কি করে বার করব? 45 সেকেন্ড মানে কত মিনিট, কি করে বার করব? 60 দিয়ে ভাগ করব, 45/60 মিনিট। আচ্ছা একটা জিনিস আমি আগের দিন খুব ভালো করে দেখলাম, যে যখনই একটা থেকে অন্যটা কনভার্সন হয় না, ওই যেটাই যাবো সেটা দিয়ে ভাগ করে দিতে হয়। মানে 45 সেকেন্ড থেকে আমি মিনিটে যাবো না, তুমি 1 মিনিট দিয়ে ভাগ করে দাও, 1 মিনিট মানে কত সেকেন্ড, তাহলে 60 দিয়ে ভাগ করো, তাই না? তাহলে কাটাকুটি করার প্রয়োজন আছে? 5 দিয়ে কাটলে 9, 5 দিয়ে কাটলে 12, 3 দিয়ে কাটলে 4, 3 দিয়ে কাটলে 3, সমান 3/4 মিনিট হয়ে গেল। আচ্ছা এবার আমাদের যে দুটো সময় পেয়েছি আমরা, পরিধি বরাবর যেতে সময় লেগেছে এত মিনিট, আর ব্যাস বরাবর যেতে সময় লেগেছে এত মিনিট, তাহলে এখন বলেছি কি এইটার থেকে এইটায় যেতে এত মিনিট কম সময় লাগে, তাহলে এইটার থেকে এটা বাদ দিলে এটা পাবো, ওটা প্রশ্ন অনুসারে আমরা লিখে দেবো। তুমি টোকা শুরু করলে নাকি গড়াইবাবু? ও এই সাইডে বাকি নেই তো? অতএব প্রশ্ন অনুসারে, ও সামনে রাখতে হবে তো। প্রশ্ন অনুসারে তাহলে ব্যাস বরাবর গেছিল, সরি পরিধি বরাবর গেছিল 2πr/80 বিয়োগ ব্যাস বরাবর গেছিল 2r/80 সমান সমান 3/4, তাহলে লসাগু কত হবে? 80 হবে, তাহলে 2πr মাইনাস 2r সমান সমান 3/4, 4 দিয়ে 80 কাটলে কত? 20 যাবে। পরের লাইনে তাহলে বা এই দুটোর মধ্যে দেখো 2r কমন যাবে, তাহলে থাকলে কত? π-1/20 ইজ ইকুয়াল টু 3, বা 2r ইন্টু পাই মানে 22/7 - 1, 20 দিয়ে 3 গুণ করলে কত হবে? 60, বা 2টাকে ওদিকে পাঠিয়ে দেবো, তাহলে আর এখানে হ্যাঁ বলো, না না স্লো না, ক্যালকুলেশন তাড়াতাড়ি করতে হয়। আচ্ছা 22 থেকে 7 বাদ দিলে কত হয়? কে পারবে? 15, 22/7 সমান সমান 30। এই তো ভাট বকে লাভ নেই, আবার কি ছুড়ে মারলাম? ওই তো ওখানে এই তো, ওই খুঁজে না পেলে ওই কোনোটাতেই পড়ে দেয়। হ্যাঁ বলো। আমরা আর এর মান ব্যাসার্ধ 14 বার করব, তাহলে ব্যাস হবে 28। ও ফেল করলে আরেক বছর থাকবে তো এখানে। আমার না তোমার? ও তাহলে ঠিক আছে, আসল কথা তাই দাঁড়িয়ে গেছে। এই কি সব কথা বলে?
কঙ্কনা গল্প করে না। আর পেছনে দেবের দাঁত তো খুলে বেরিয়ে আসবে এবার। আচ্ছা আদিত্য বলো, 15/7 আর এর সঙ্গে গুণ আকারে আছে, এদিকে যদি আসে তাহলে না, গুণ আকারে থাকবে, উল্টে যাবে। সেটা বলতে হবে তো। 15 দিয়ে 30 কাটলে কত হবে? 2, তাহলে 7 দুগুণে 14, আর মানে 14, ওই 14। তার মানে আর আমরা ধরেছিলাম ব্যাসার্ধকে, আমাকে কোশ্চেনে ইয়েস হ্যাঁ ব্যাস বার করতে বলেছে, তাহলে কি লিখবো? অতএব ব্যাসার্ধ সমান সমান 14 মিটার। অতএব মাঠের ব্যাস সমান সমান 14 × 2 মিটার সমান সমান 28 মিটার। এরপরে হস্য দিয়ে উত্তরটা লিখে নেব। হ্যাঁ তাই করতে হবে। 17 কোশ্চেনটা ওই দিক থেকে শুরু করতে, ছবি টবি আঁকতে হবে। না আজকে হবে না, বিজ্ঞানটা পড়াতেই হবে, অঙ্কের জন্য তাও একটুখানি টাইম আছে হাতে। বীজগণিতের রাশি বিজ্ঞান আছে। তোমাদের হচ্ছে 5 নম্বর অধ্যায় করবো অপনয়ন, খুব সহজ চ্যাপ্টার, একটু 3-4টে অঙ্ক করলে হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ ওটা প্রথম পরীক্ষা, ওই অঙ্কটা আসবে বারবার গুলো। আর একটা আছে, হ্যাঁ হ্যাঁ হবে। বইয়ের শুরুতে দেখো ওখানে না, বইয়ের শুরুতে লেখা আছে সিলেবাস, কোশ্চেন বিভাজন দেওয়া আছে দেখো। বড় বড় দুটো চ্যাপ্টার হয়ে গেলে এই অনেক, সম্পাদ্য করতে টাইম লাগবে না। 18 পর্যন্ত, হ্যাঁ আজকে 18 পর্যন্ত গিয়ে শেষ করে দেবো। খুঁজে ওরম ভাবে অধ্যায় লেখা থাকে। আমি বলে দিচ্ছি দাঁড়াও, এই যে অধ্যায় 5 দেখো লাস্টে লাল কালির মধ্যে লেখা আছে, 3 মার্ক আসবে, একটা কোশ্চেন আসবে। এই মুছে দিলাম, করবো হয়ে গেছে না? কর এই ওর না কর বলতে বলতে নামই ভুলে গেলাম তোর, সৌমদীপ। পরের কোশ্চেন ওটা তোলো তো, এবার জায়গা মতো পড়বে। অভ্যাস হয়ে গেছে। 17 নম্বর কোশ্চেন বলেছে, মহিম সাইকেলে চেপে 7 মিটার 5 ডেসিমিটার চওড়া একটি বৃত্তাকার পথের বাইরে ও ভিতরের ধার বরাবর সম্পূর্ণ একবার ঘুরতে যথাক্রমে 46 সেকেন্ড ও 44 সেকেন্ড নেয়। ভিতরের ধার বরাবর বৃত্তটির ব্যাসের দৈর্ঘ্য হিসাব করি। মানে বলেছে যে একটা মাঠ আছে, মাঠে রাস্তা আছে, তাহলে রাস্তাটা চওড়া হবে নিশ্চয়ই। বাইরের যে অংশটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে রাস্তা, হয়ে গেল। তাহলে এখন কোশ্চেনে বলেছে কি যে রাস্তা কতটা চওড়া সেটা বলে দিয়েছে, রাস্তা কতটা চওড়া তাকে বলে দিয়েছে। কি বলেছে? 7 মিটার 5 ডেসিমিটার। তাহলে এই রাস্তাটা চওড়া কত? 7 মিটার 5 ডেসিমিটার। আচ্ছা যখন অঙ্কের দুটো একক থাকে আমরা ছোট এককে অঙ্কটা করবো। আদিত্য দাঁত বার করে না, ঘোষ বলো 1 মিটার মানে কত ডেসিমিটার? তুই বলো কত ডেসিমিটার? ওই কিলো হেক্টর ডেকা মনে আছে তো, ওইখান থেকে করতে হবে। কিলো হেক্টর ডেকা মিটার ডেসি, মিটারের পরে ডেসি, তাহলে 1 ঘর বাড়বে 10 প্লাস 5 ডেসিমিটার, তার মানে হচ্ছে 75 ডেসিমিটার। আমরা অঙ্কটা সম্পূর্ণ ডেসিমিটারে করব, হ্যাঁ পুরোটা অঙ্ক ডেসিমিটারে করব। মিটারে কোনো পয়েন্টে উত্তর আসবে, হবে না। আচ্ছা একটা জিনিস পেলাম, তাহলে কি পেলাম? রাস্তা কতটা চওড়া পেলাম? 75 ডেসিমিটার চওড়া। কোশ্চেনে বলেছে কি এর ভেতরের ব্যাস কত, তাহলে আমরা সবার প্রথমে ব্যাসার্ধ ধরে নেবো 8। তাহলে রিয়া বলো, যদি ভেতরের রাস্তার ভেতরের বৃত্তের পরিধি এই সরি ব্যাসার্ধ যদি 8 হয়, তাহলে বাইরেরটা কত ব্যাসার্ধ হবে? 8 প্লাস যতটা চওড়া, 8 প্লাস 75 ডেসিমিটার। বুঝতে পেরেছো? আচ্ছা আচ্ছা এবার হচ্ছে
রাস্তায় ওই লোক সাইকেল চালিয়েছে, তারপরে কি বলেছে, কিছু একটা চালিয়েছে, দেখ ঘুরতে সময় লেগেছে 46 সেকেন্ড আর 44 সেকেন্ড। আচ্ছা একটা কথা বলো তো, এখানে কি বেগ দেওয়া আছে? বেগ দেওয়া নেই। এর মানে হচ্ছে যে যে মানে বৃত্তাকার পথে সাইকেলে যাবে, তাহলে সাইকেল যে চালাচ্ছিল সব ক্ষেত্রে সাইকেলের গতিবেগ কি সমান। যেহেতু আমরা আর ধরে নিয়েছি, তাহলে ভেতরের পরিধি পেয়ে যাব, বাইরের পরিধি পেয়ে যাব। পরিধি মানে পরিধিতে সাইকেল চালিয়েছি, তাহলে রাস্তার দূরত্ব পেয়ে গেলাম। আর বইতে দেখো বলে দিয়েছে 46 সেকেন্ড আর 44 সেকেন্ড সময় বলে দিয়েছে, তাহলে দূরত্বকে সময় দিয়ে ভাগ করলে কি পাবো, গতিবেগ। দুই ক্ষেত্রে গতিবেগ কি হবে সমান, দুটোকে সমান করে দেবো। ওকে, তাহলে কি ধরি বৃত্তাকার পথের, হ্যাঁ ছবিটা অবশ্যই রাফে আঁকবা। বৃত্তাকার পথের তোমাদের এক লাইনে হয়ে যাবে, সাইডে সাইডে লিখবা। ভিতরের ব্যাসার্ধ সমান সমান আর মিটার, না 8 ডেসিমিটার, 8 ডেসিমিটার। আচ্ছা পথের, হ্যাঁ কোনগুলো এগুলো, হ্যাঁ এগুলো লিখবা তো, সবই লিখবা। পথের, হ্যাঁ প্রস্থ, না পথটি চওড়া সমান সমান 7 মিটার 5 ডেসিমিটার সমান সমান 70 প্লাস 5 ডেসিমিটার সমান সমান 75 ডেসিমিটার। অতএব রাস্তা, না পথটির বাইরের ব্যাসার্ধ, তাহলে কত হবে, ভেতরের ব্যাসার্ধের সঙ্গে চওড়াটা যোগ করতে হবে, 75 ডেসিমিটার যোগ করতে হবে। অতএব ভিতরের রাস্তার না পথের ভিতরের পরিধির সূত্র থাকবে। পরিধির সূত্র কি 2πr, তাহলে 2π, আচ্ছা আমরা ভেতরের ক্ষেত্রে ব্যাসার্ধ কত নিয়েছি আর, তাহলে 2πr ডেসিমিটার। এবার দেখো বইতে বলে দিয়েছে যে এই পথটা অতিক্রম করতে সময় লাগবে 44 সেকেন্ড, ঠিক আছে, তাই কি লিখবো, অতএব 44 সেকেন্ডে, অতএব সাইকেলের এই, হ্যাঁ পথ, হ্যাঁ বলো, না দুটো পার্ট না, পার্ট সিঙ্গেলই আছে। আবার মনে হচ্ছে পড়ে গেছে, দেখো তো, ও হ্যাঁ, মানে দেখো দুটো সেমই আমাকে বার করতে হবে, গতিবেগ দুটো বার করতে হবে, দিয়ে লাস্টে প্রশ্ন অনুসারে করতে হবে, ঠিক আছে। তাহলে পথের ভিতরে পরিধি 2πr ডেসিমিটার, অতএব সাইকেলের গতিবেগ এক্ষেত্রে সমান সমান গতিবেগের সূত্র দূরত্ব বাই সময়। বলো তো নন্দিতা, সময় এইখানে ভেতরের দিকে পরিধি যেতে কত সময় লাগবে বইতে বলা আছে? ওটা না 16 নম্বর অঙ্ক, আমরা 17তে আছি। ছেচল্লিশ ও 44 বলেছে না, তার আগে লেখা আছে না বাইরে ও ভিতরের ধার বরাবর সম্পূর্ণ ঘুরতে, তাহলে প্রথমেরটা বাইরে পরেরটা ভিতরে, তাহলে আমরা প্রথমে ভিতরে বার করেছি, এই জন্য বাই 44 ডেসিমিটার পার সেকেন্ড। আচ্ছা আর পেন নেই, একটাই ছিল, ও আছে 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 আছে। আচ্ছা এবং হ্যাঁ নিচে 44, বাইরে নিচে 44। আচ্ছা এবং বাইরের বাইরের পথটির বাইরের ব্যাসার্ধ এবং পথটির বাইরের
পরিধি, তাহলে বাইরের দিকের পরিধি হবে কি 2 পাই, আর এর জায়গায় কত হবে, বাইরের পরিধিতে ব্যাসার্ধ কত ছিল r প্লাস 75, তাহলে r প্লাস 75 ডেসিমিটার। অতএব এক্ষেত্রে সাইকেলের গতিবেগ, তাহলে এক্ষেত্রে সাইকেলের গতিবেগ কত হবে, দূরত্ব বাই সময়, তাহলে দূরত্ব আমাদের 2 পাই ইন্টু r প্লাস 75 বাই সময় লাগছে 46, তাহলে হচ্ছে এককটা হচ্ছে ডেসিমিটার পার সেকেন্ড। r প্লাস 75, আর মনে হচ্ছে না, হ্যাঁ এটাও আর। আচ্ছা অতএব প্রশ্নানুসারে, আচ্ছা দু ক্ষেত্রে সাইকেলের গতিবেগ একই হবে না আলাদা হবে, একই হবে, তা দুটোকে আমরা সমান করে দেবো। তো কি লিখবো, 2 পাই r বাই 44 সমান সমান, ওই এই ক্ষেত্রেটা মনে ছিল না ওই জন্য পরে লিখে দিয়েছি, তুমি আগে লিখে নিতে পারো। আচ্ছা কাটাকুটি কি যাচ্ছে, উপরে 2 পাই কেটে যাচ্ছে, এখানে 44কে 2 দিয়ে কাটলে 22, 46কে 2 দিয়ে কাটলে 23, হ্যাঁ বলো, ডেসিমি, হ্যাঁ আচ্ছা এরপরে r বাই 22 সমান সমান r প্লাস 75 বাই 23, এই লাইনে দেখো উপর নিচে কিছু করার নেই, তাহলে করব কি, উপর নিচে করার কিছু না থাকলে কি করতে হয়, কোনাকুনি গুণ করতে হয়, তাহলে বা কি, ওরে এই অঙ্কটা দেখো, তুমি আগের গুলোতে কেন যাচ্ছ, এই অঙ্কটা তো সেকেন্ড দিয়ে দিয়েছে, তা আমরা সেকেন্ডেই পড়ি, মিনিট দিয়ে কেন করব, আগের অঙ্কটা মিনিট লেখা আছে তো, এটা সেকেন্ডেই আছে। আচ্ছা আর দিয়ে 23 গুণ করলে 23 আর, আচ্ছা এই সময়টা রোজ ফোন আছে কেন, হ্যালো, হ্যাঁ না ফাঁকা নেই, এখন ক্লাসে আছি। আচ্ছা ঠিক আছে আমি পরে ফোন করছি। আচ্ছা সমান সমান আর দিয়ে 22কে গুণ করলে 22 আর প্লাস 75কে 22 দিয়ে গুণ করলে কত হবে আদিত্য, আরে 1800 হবে, না না কত 1800 হয় নাকি, 1500, 1650, ঠিক আছে 5 দুগুণে 10 শূন্য হয়ে থাকলো 1, 7 9 14 15 শূন্য, 5 দুগুণে 10 শূন্য হয়ে থাকলো 1 2 15, হ্যাঁ 1650, ঠিক আছে 1650, লিখছিলে, ঠিক আছে, আসলে এতক্ষণ ধরে কি করো, গল্প গুজব করবো না টুকবা, তা বকছো কেন, তখন থেকে বোঝা যাচ্ছে, আবার বলে নিচ থেকে ঢুকলে ভালো হয়, মুছে দিলাম, আমার লাগবে না তো, কেন করুনি, বা আচ্ছা এই লাইনে দেখো 23 আর এদিকে আছে, 22 আর এদিকে আছে, তাহলে 22 আরটাকে আমরা এদিকে নিয়ে চলে আসবো, তাহলে হবে কত, বাহ বিয়োগ আছে শুধু আর হবে, তাহলে অতএব, আচ্ছা আর আমরা কাকে ধরেছিলাম, ভিতরের বৃত্তের ব্যাসার্ধকে, তাই না, তাহলে অতএব ভিতরের, অতএব পথের ভিতরের পরিধি, না ব্যাসার্ধ
সমান সমান 1650 ডেসিমিটার হলো। আচ্ছা 1650 ডেসিমিটার, 1650টা অনেক বড় সংখ্যা, তাহলে এটাকে আমরা মিটারে আনবো। ব্যাসার্ধ, আচ্ছা এবার বলো 1 মিটার মানে 10 ডেসিমিটার, তাহলে মিটার, তাহলে উল্টো আসছে মানে ভাগ করবো, তাই না? 1650/10 মিটার, 0 0 কেটে গেল, তাহলে 165 মিটার। উত্তরে ব্যাস না ব্যাসার্ধ চেয়েছেন? ভিতরের ধার বরাবর ভিতরের ব্যাস, ঠিকই আছে। অতএব ভিতরের ধার বরাবর ভিতরের ব্যাস সমান সমান 165 × 2, তাহলে 0, হ্যাঁ ভিতরের ধার 5 × 10 0 হয়ে থাকলো 1, 330 মিটার। এবার উত্তরটা লিখে নেব। হ্যাঁ কেন, কোন রকমে কেন হবে? না বিজ্ঞান হবে না, তাহলে আজকে বিজ্ঞান করাতেই হবে তোমাদের। বিজ্ঞান যা সিলেবাস রিভিশন হবে না, তোমাদের বাড়িতে নিজেরা রিভিশন করতে হবে। রিভিশন হবে না মানে 1-2 দিন বাদ দিলে সিলেবাস কমপ্লিট হবে না, এমন পরিস্থিতি। কি হয়েছে? কিসের? জীবনের একটা অধ্যায় এত বড়? আমি অল্প অল্প পড়াতেই করাবো, তোমরা রেগুলার বাড়িতে রিভিশন করার চেষ্টা করবা। বলো। হ্যাঁ হ্যাঁ, থার্ডে পুরো বই সব সাবজেক্টের, মজাই আলাদা। হ্যাঁ হ্যাঁ, না না তোমরা বড় হয়ে গেছো। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এখানে, ও এটা তো আমি করেই দিলাম, তারা বলে কি লাভ হলো? তোমাদের হচ্ছে যারা যারা এই নতুন অঙ্ক পারবে না, তারা পুরনো অঙ্ক 5 পাতা রিভিশন করবো। হ্যাঁ হ্যাঁ, কি দেবো? ঝড়ের দিন চপ কেমন বিক্রি হয় জানো তো? সন্ধ্যেবেলা চপের দোকানটা দেবে কে? ছাতা লাগবে না? শিখছি, আচ্ছা আবার বলো বলো। ইঞ্জিনিয়ার ডিজাইনটা আমি করে দিচ্ছি, আর পড়াচ্ছি। দিনের বেলা ফুচকা, স্কুলটা বন্ধ হয়ে গিয়ে লস হয়ে গেল। ছি 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 ছি, দরকার নেই আমার। হ্যাঁ হ্যাঁ, দেরি আছে, ওরম ভাবে হবে না তো। ও ও ও ও ওপেন করে প্রিন্ট হতে আধ ঘন্টা লাগবে। হয় না করে, তোমরা দাঁড়িয়ে থাকবা না না। আচ্ছা তোমরা দ্রবণ বার করো তাড়াতাড়ি, ভৌতবিজ্ঞান দ্রবণ। বাকিটা দেবো না? ভৌত বিজ্ঞানে এই অধ্যায়টা শেষ হবে, ওইটা পড়া নেবো। তারপরে আগামী দিন ভৌত বিজ্ঞানে কোনটুকুনি নেবো বলো তো? 86 থেকে 89 পাতা পর্যন্ত, যেটা আগের দিন ছিল। তারপরের দিন আবার 90 থেকে 96 নেবো, তারপর থেকে করাবো তোমাদের। শুধু 32? হ্যাঁ, আমি আজকে হচ্ছে 33 থেকে শেষ পর্যন্ত পড়াবো। আগামী ক্লাসে পড়া থাকবে 32 পর্যন্ত, ওইটুকুনি তোমরা মুখস্থ করবা। কি বাহ, কি সুন্দর বলো, কি দরকার। ভালো বলেছো, তুমি ভালো বলেছো, কি দরকার। আচ্ছা সবার প্রথমে যেটা জানতে হবে যে তরলে কঠিন ও গ্যাসের দ্রাব্যতা। তরলে গ্যাস দ্রবীভূত হয় এমন একটা উদাহরণ কে দিতে পারবে?
তরলে গ্যাস দ্রবীভূত থাকে এমন একটা উদাহরণ। না না, আমি বলছি মেশানোই থাকে, বাজারে পাওয়াও যায়, সেরকম উদাহরণ দাও। স্পিরিট না স্প্রাইট? ও না না, ওগুলো আচ্ছা, ওগুলোকে লেমনেড বলে এক কথায়, লেমনেড। মানে জলের মধ্যে কার্বন ডাই অক্সাইড ঢুকিয়ে রাখে, ওটা কার্বন ডাই অক্সাইড গ্যাস। আচ্ছা, জলের মধ্যে নুন মিশিয়েছে কে কে আজ পর্যন্ত? সবাই মিশিয়েছ। বেশি করে যদি নুন মেশানো যায় দেখা যাবে কি না, না ঘোলা হয়ে যায় না? হ্যাঁ, ভালো নুন ইউজ করতে হবে, নোংরা লবণ ব্যবহার করবো তাহলে তো ঘোলাটাই থাকবে। হ্যাঁ, দেখা যাবে কি জলের মধ্যে, এই কথা না কথা না, এই যে কথা বলা দরকার নেই। হ্যাঁ, খুব বকছে এরা, এই ছেলেগুলো বেশি বকছে, মেয়েগুলো বকে না একদম, এই কম কোন বাদে। আচ্ছা, 90 পেজে দেখানো শুরু করো সবার প্রথমে। হ্যাঁ, দেখো লেখা আছে না 4.2.4.21 আছে না? ওখানে তো লেখা আছে নির্দিষ্ট উষ্ণতায় 100 গ্রাম দ্রাবকে সর্বাধিক যত গ্রাম দ্রবীভূত হতে পারে। ওই লাইনটা দাগিয়ে রাখো, দ্রাব্যতা কাকে বলে? নতুন বই 90। তাহলে 100 গ্রামে সর্বাধিক যে পরিমাণ দ্রাব্য মিশতে পারে তাকে বলা হয় কি? দ্রাব্যতা। ওই যেটুকু আছে পড়ে রাখবো। ওই তো একদম উপরে মোটা কালিতে লেখা আছে পুরোটা 100 গ্রাম 100 ডিগ্রি পেয়েছো? ওই এদের বই এতটাই আছে। এর পরের টার্ম। আচ্ছা, তাহলে একটা কথা হলো কি, যে কোনো উষ্ণতায়, আচ্ছা গড়াই থেকে কেমন বলতে পারে? মনে করো জলের মধ্যে 100 গ্রাম জলের মধ্যে 15 গ্রাম লবণ মেশানো যায়। এখন যদি জলটাকে ফোটানো শুরু করে তার মধ্যে কি আরো লবণ মেশানো যাবে? কদিন টেস্ট করে দেখোনি? আসলে যাবে। উষ্ণতা বৃদ্ধিতে দ্রাব্যতা বৃদ্ধি পায়। আবার যে ঠান্ডা করে দেবো দেখা যাবে কি তলদেশে আবার এই লবণ কেলাচিত হচ্ছে। হ্যাঁ, ওটা ওটা ধরা যাবে না, ধরা যাবে না। আচ্ছা, এবার চলে আসবো যে পরের প্রশ্নে। একদম নিচের দিকে তরলের কঠিন পদার্থের দ্রাব্যতার উপর উষ্ণতা ও চাপের প্রভাব। দেখা গেছে কি সাধারণত যদি উষ্ণতা বৃদ্ধি করা যায় তাহলে তরলে কঠিনের দ্রাব্যতা বৃদ্ধি পায়, তরলে কঠিনের দ্রাব্যতা বৃদ্ধি পায়। যেমন হচ্ছে জলের মধ্যে যদি আমি চিনি, তুতে বা NaCl লবণ যদি মেশানোর চেষ্টা করি, উষ্ণতা বাড়ালে দ্রাব্যতা বৃদ্ধি পাবে। আচ্ছা, এরপরে হ্যাঁ, তুতে দেখানোর কথা ছিল। তুতে তোমাদের বানিয়ে দেখাবো অ্যাসিড খার লবণ এই সামনের চ্যাপ্টার পড়ানোর সময়, ঠিক আছে? ওই অ্যাসিড খার লবণে প্রচুর প্র্যাকটিক্যাল আছে। আচ্ছা, এরপরে আসলে কি বলো, বাবা এই যে নারায়ণ, ওই যে ওই বালিশ নিয়ে বসেছে, ওই দেখো কি 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 আসলে প্রবলেমটা কোথায় বলো? সিলেবাসটা তোমাদের এমন ভাবে আছে, বেশি পড়লে পড়া মুখস্থ করে আসতে পারবো না, কম পড়লে সিলেবাস শেষ হবে না, আর ওই পড়ানোর টাইমটা খুব কম, সব একসঙ্গে করতে গেলে হবে না। তো আগে এবার প্রথমবার চেষ্টা করেছিলাম, হচ্ছে না, কিন্তু হবে, কতদিন পরে হবে, ওয়েট করো। কি তুমি একটু চুপ করো। আচ্ছা, এর পরের টার্ম। আচ্ছা, একটা বিশেষ ধরনের লবণ আছে, এই কথা না, একটা বিশেষ ধরনের লবণ আছে যাকে বলে গ্লোবাল সল্ট। কি গ্লোবাল সল্ট? মানে গ্লোবাল লবণ। হ্যাঁ, এই ল্যাবরেটরিতে পাওয়া যাবে। তাহলে আচ্ছা, বিশেষত দেখা যাচ্ছে কি যদি উষ্ণতা বাড়ানো যায় তরলের মধ্যে, জলের মধ্যে লবণের দ্রাব্যতা, NaCl এর দ্রাব্যতা বৃদ্ধি পায় আস্তে আস্তে মেশে। কিন্তু গ্লোবাল সল্টের ক্ষেত্রে দেখা যাচ্ছে কি উষ্ণতা বৃদ্ধিতে প্রাথমিকভাবে দ্রাব্যতা বৃদ্ধি পায়, কিন্তু 32.4 ডিগ্রি উষ্ণতা যেই পৌঁছে যায় তারপরে আর জলের ওই জলের মধ্যে গ্লোবাল লবণ আর দ্রবীভূত হতে চায় না। কিন্তু NaCl কি দেখে, যত জল গরম করছি তত বেশি দ্রাব্যতা বাড়ছে, ঠিক আছে? আচ্ছা, এবার চলে আসছি যে দ্রাব্যতা লেখার গুরুত্ব লাগবে না, চাপের প্রভাব। আচ্ছা, দ্রাব্যতার উপর চাপের কোনো প্রভাব নেই, দ্রাব্যতার উপর চাপের কোনো প্রভাব নেই। এবার চলে আসছে উষ্ণতার প্রভাব, তরলে গ্যাসের দ্রাব্যতার উপর উষ্ণতা ও চাপের প্রভাব। আচ্ছা, দিঘির যে জল আছে সে জলে মাছ থাকে,
মাছ জলের মধ্যে মিশে থাকা অক্সিজেন থেকে কি করে, শ্বাস প্রশ্বাস চালায়। আবার যে কার্বন ডাইঅক্সাইড ছাড়ে সেটা জলের মধ্যে মিশে যায়। এখন যদি দিঘি থেকে জল আমরা তুলে আনি, দিয়ে জলের মধ্যে মানে ফোটানো শুরু করি, তাহলে কি হবে, মিশে থাকা গ্যাস বেরিয়ে যাবে না? আচ্ছা, ফোটানোর সময় কি হয়, জলের উষ্ণতা বৃদ্ধি পায়, তাহলে তরলের উষ্ণতা বৃদ্ধি পেলে তার মধ্যে গ্যাসের দ্রাব্যতা কি হয়ে যায়, হ্রাস পায়। হয়ে গেছে। আচ্ছা, এরপরে চলে আসবো হচ্ছে চাপের প্রভাব। স্থির উষ্ণতায় চাপ বাড়ালে তরলের দ্রাবকে গ্যাসের দ্রাব্যতা বাড়ে। আচ্ছা, যারা এই বোতলটা কই তোমার, আচ্ছা এই যে এই জিনিসগুলো, ওই যে বাজারে যে কোল্ড ড্রিঙ্কস গুলো পাওয়া যায়, দেখবে যে যখন নতুন কেনা হয় এই বোতলটা খুব শক্ত থাকে। এবার যে মুখ খোলার একটা ফিস করে আওয়াজ হয়, কেন হয়, গ্যাস ভরা থাকে। আচ্ছা দাদা, গ্যাস ভরা থাকলে যেটা শক্ত হয়ে যায় কেন তখন, কারণটা চাপে থাকে। যে মানে যে ফ্যাক্টরিতে ঢোকানো হয় এর মধ্যে অতিরিক্ত চাপে কার্বন ডাই অক্সাইড মেশানো হয়। এটার মানে হচ্ছে যদি চাপ বাড়ানো যায় তাহলে তরলে গ্যাসের দ্রাব্যতা কি হয়, বাড়ে। এবার যেই আমি এটা খুলে দিই তখন কি বায়ুমণ্ডলীয় চাপের সমান হয়ে যায়। এবার বায়ুমণ্ডলীয় চাপটা কি বোতলের চাপের থেকে তখন কি কম হয় তখন, ওই জন্য কার্বন ডাই অক্সাইড গুলো কি হয়, বেরিয়ে চলে আসে। ধরো, আচ্ছা এটাকে বলা হচ্ছে এই যে এটাকে বলা হচ্ছে হেনরির সূত্র। গ্যাসে তরলে গ্যাস দ্রবীভূত হওয়ার কার সূত্র, হেনরির সূত্র। আচ্ছা, এবার চলেছে সম্পৃক্ত আর অসম্পৃক্ত দ্রবণ। পেজ নাম্বার 92, একদম উপরে চলে আসো, পেজ নাম্বার 92। আর তোমাদের বইতে অন্য জায়গায় আছে, দেখো যে লেখা আছে মোটা কালিতে, দেখো একদম মাথার উপরে লেখা আছে কোন নির্দিষ্ট, পেজ নাম্বার 92, কোন নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ দ্রাবকে সর্বোচ্চ পরিমাণ দ্রবীভূত হয়ে যে দ্রবণ উৎপন্ন করে তাকে ওই উষ্ণতায় দ্রাবের সম্পৃক্ত দ্রবণ বলে। মানে কোন ঘরের উষ্ণতায় আমরা জলের মধ্যে 4 চামচ লবণ মেশাতে পারি, ওর থেকে বেশি মেশালে কি হয়, লবণ আর গুলতে চায় না। এটার মানে কি, ওই 4 চামচের যে আয়তন, 4 চামচের যে ওই গ্রামে যদি প্রকাশ করি যে ভর, সেটাই হচ্ছে কি ওর মধ্যে দ্রাব্যতা। হয়ে গেল। এরপরে এই সম্পৃক্ত দ্রবণ। অসম্পৃক্ত দ্রবণ কি, মনে করো যে নির্দিষ্ট উষ্ণতায় কোনো দ্রবণে যদি আরো বেশি পরিমাণ দ্রাবক দ্রবীভূত করা যায় তবে নির্দিষ্ট উষ্ণতার দ্রবণকে বলে অসম্পৃক্ত দ্রবণ। মনে করো গড়াইয়ের কাছে একটা কাঁচের গ্লাসে 2 চামচ লবণ গুলে দিয়ে দিলাম। গড়াইকে বলা হলো যে এটা সম্পৃক্ত না অসম্পৃক্ত, কি করে পরীক্ষা করবে, ও নিজে 1 চামচ লবণ তুলে নিয়ে ঘোটার চেষ্টা করবে। যদি ঘুটে যায় তাহলে বুঝে নিতে হবে কি ওই দ্রবণের মধ্যে আরো লবণ গোলা গেল, তার মানে কি দ্রবণটা কি অসম্পৃক্ত ছিল। যদি সম্পৃক্ত হতো তাহলে লবণটা কি হতো, আর গুলতো না। বোঝা গেল? হ্যাঁ, টেস্ট করে দেখলে হতো। ঠিক আছে, ধন্যবাদ, বাড়ি গিয়ে করো। আচ্ছা, এবার চলেছে অতিপৃক্ত দ্রবণ। অতিপৃক্ত দ্রবণটা সাধারণভাবে তৈরি হয় না, নির্দিষ্ট কিছু পদার্থ আছে যেমন সোডিয়াম থায়োসালফেট আর সোডিয়াম অ্যাসিটেট। এক্ষেত্রে হয় কি নির্দিষ্ট উষ্ণতায় এই পদার্থগুলো কোনো দ্রবণের মধ্যে যতটা থাকা উচিত তার থেকে বেশি পরিমাণে থেকে যায়। একে বলা হচ্ছে কি অতিপৃক্ত দ্রবণ। কি বলা হচ্ছে, অতিপৃক্ত দ্রবণ। তবে এই দ্রবণ কখনো সুস্থিত নয়, দ্রবণটা কখনো সুস্থিত হয় না। হ্যাঁ, সোডিয়াম থায়োসালফেট আর সোডিয়াম অ্যাসিটেট, হ্যাঁ সুস্থিত মানে একই থাকে না। মানে বলে যে ওই সাবান আর সরি জল আর তেল ঝাঁকিয়ে দিলাম কোলোয়েড হলো, কোলোয়েডটা সুস্থিত নয়, মানে কোলোয়েডের যে দশাটা আছে সেটা থাকছে না, তো এটাকে বলা হচ্ছে সুস্থিত নয়। আচ্ছা, এবার চলে আসি যে সম্পৃক্ত দ্রবণের উপরে উষ্ণতার প্রভাব। আচ্ছা শোনো, যদি ঘরের উষ্ণতায়, তুমি কার সঙ্গে কথা বলছো, একা একা বকছো, হাসতে দেখে যাওয়ার কত সুন্দর, ওর থেকে দূরে থাকবে, সবাই কামড়ে দেবে। আচ্ছা, হ্যাঁ কোশ্চেন তো আমার কাছে পরে বলে দেবো কোশ্চেনে। হ্যাঁ হ্যাঁ, ডিটেল কোশ্চেন আমি দিইনি, তো লাগবে না। কে কোশ্চেনে সব আছে, তুমি বাড়ি গিয়ে পড়ে কোশ্চেন উত্তর খুঁজবা, আমার যেটা পড়ানো আমি সেটা পড়িয়ে দিই, তাহলেই হবে। আচ্ছা শোনো, মনে করো ফুটন্ত জলের মধ্যে আমি 10 চামচ লবণ মিশিয়ে দিয়েছি, আর ঘরে সাধারণ উষ্ণতায় জলের মধ্যে 4 চামচই লবণ মেশানো যায়। তাহলে এখন ফুটন্ত জলের উষ্ণতা কত, 100 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এখন জলকে যে ঠান্ডা করব কি দেখা যাবে,
কি দেখা যাবে? জলের তলদেশে লবণ জমছে। এটার মানে কি? উষ্ণতা যদি কমে যায় সম্পৃক্ত দ্রবণে কি হয়ে যায়? দ্রাব থিতিয়ে পড়ে। বুঝছেন? পরেরটা, সম্পৃক্ত দ্রবণকে অসম্পৃক্ত করার পদ্ধতি খুব সহজ। উষ্ণতা বাড়িয়ে দেবো, তাহলে অসম্পৃক্ত হয়ে যাবে, অথবা তার মধ্যে দ্রাবকের পরিমাণ বাড়িয়ে দেবো। মনে করো 100 গ্রাম জলের মধ্যে 4 চামচ চিনি মিশতে পারে, তো আমি কি করলাম? 2 চামচ মেশালাম, তার মানে কি? দ্রাবকের পরিমাণ বেশি হতে পারে। বা একটা সম্পৃক্ত দ্রবণ আছে, একটা গ্লাস আছে, তার মধ্যে 100 গ্রাম জল আছে, ক গ্রাম চিনি মিশতে পারে? 40 গ্রাম হয়েছে। তাহলে 40 গ্রাম মনে করো চিনি মেশানো আছে, বেশি মেশানো নেই। আমাকে বললো যে এটাকে অসম্পৃক্ত করো, আমি কি করব? ওর মধ্যে জল ঢেলে দেবো, তার মানে আরো চিনি মেশানো যাবে, তখন সেটা কি হয়ে গেল? অসম্পৃক্ত। অথবা ওটার উষ্ণতা বাড়িয়ে দেবো, তাহলে ওর মধ্যে ওই উষ্ণতা বাড়ালে আরো দ্রাবকের পরিমাণ বাড়ানো যাবে, চিনির পরিমাণ বেশি দেওয়া যাবে। হ্যাঁ, জমে। মিষ্টি খেয়েছো? সাদা মিষ্টি বাজারে পাওয়া যায়, ওই মিষ্টি ওইভাবে তৈরি করা হয়। তুমি মিষ্টি বানাও, মানে বাড়িতে মিষ্টি বানাই? ঠিক আছে। ওটাই আর কি। আচ্ছা, এবার চলে আসবো হচ্ছে পেজ নাম্বার 93, সম্পৃক্ত অসম্পৃক্ত দ্রবণের শনাক্তকরণ, যেটা একটু আগে বলে দিলাম সেটাই হবে। সম্পৃক্ত দ্রবণ কিভাবে শনাক্ত করব? সম্পৃক্ত দ্রবণের মধ্যে ওই নির্দিষ্ট উষ্ণতায় দ্রাব আর কি মেশানো যাবে? এই যে দেব বিশ্বাস, সম্পৃক্ত দ্রবণের মধ্যে ওই নির্দিষ্ট উষ্ণতায় আর কি দ্রাব মেশানো যাবে? বুঝতে পারলে না? মনে করো ঘরের উষ্ণতায় জলের মধ্যে 100 গ্রাম, মানে 100 গ্রাম জলে 40 গ্রাম চিনি মেশানো যায়, তাহলে থিতিয়ে পড়ে না, তাহলে আর কি চিনি মেশাতে পারবো? পারবো না। আর চিনি মেশালে গুলবে না জলের মধ্যে। কাজে বকছি, বলছে না গুলো। হ্যাঁ হ্যাঁ, ফালতু শুনেই না কিছু এরা। আচ্ছা, কেলাসন কাকে বলে আসি। আচ্ছা, ঝোলা গুড় দেখেছো? ঝোলা গুড় দেখোনি? শীতকালে পাওয়া যায়। আচ্ছা, আর পাটালিও দেখেছো? এবার বলছো যে ঝোলা গুড় থেকে পাটালি বাড়িতে কে কে বানিয়েছো? কেউ বানায়নি। আচ্ছা, বিষয়টা হচ্ছে যে, শোনো, ব্যাপারটা হচ্ছে গুড় হচ্ছে গ্লুকোজের সলিউশন, দ্রবণ। সেটাকে যখন গরম করা হয়, অনেকে ভাবে যে গাঢ় হতে হতে পাটালি হয়ে যায়, আসলে তা না। একটা নির্দিষ্ট পরিমাণ গাঢ় করার পরে সেটাকে ঘষতে হয়, ঘষার ফলে তার মধ্যে ছোট ছোট দানার সৃষ্টি হয়। সেই দানাগুলোকে, যে দানা সৃষ্টি হলো, সেটা যখন অন্যান্য পাত্রের গুড়ের মধ্যে দিয়ে দেওয়া হয়, তখন, হ্যাঁ তোমাদের বাড়িতে হয় বোধহয়, আগে হতো এখন হয় না। আচ্ছা, এই শোনো, পাটালি বানানোর পদ্ধতিটা শুনে না, তাহলে বুঝে যাবা। কেলাসনটা কি গো? না 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 না, তুমি এই শোনো, যদি গুড় জমে যেত, গুড় শুধু, অন্য ঠিক না। এদের কথাবার্তা, আরে পুরোটা বলতে তো দিবা। ওটা তো আচ্ছা, এই শোনো, এই যে হয়েছে হয়েছে, বিষয়টা হচ্ছে এই মেয়েগুলো চুপ, মেয়েগুলো সব দিকে চোখ পড়ছে, তো তোমরা চুপ থাকবো, তো তারপর তোদের কাছে যাবো। চুপ। আচ্ছা, আমি বললাম যে এই যে মনে করো গুড় আছে, তুমি যত ফুটিয়ে নর্মাল ঠান্ডা করো, দানা বাঁধবে না। দানা বাঁধার জন্য সামান্য পরিমাণ গুড় অন্য একটা পাত্রে নিয়ে একটু ঘষা দিতে হয়। ঘষা দিলে কি হয়ে যায়? সেই গুড়ে দানা বেঁধে যায়, হয়ে গেল। ওই দানা যে বেঁধে গেল, এবার গুড়ের মধ্যে দিয়ে দিলাম, দেখা যাবে কি বাকি সম্পূর্ণ যে গুড়টা ছিল দানা বেঁধেছে, এতে পাটালি হয়েছে। বাড়িকে তোমরা চিনির সলিউশন দিয়ে বানাতে পারবো, ঠিক আছে? আমাদের বাড়িতে একজন বানিয়েছিলাম, একবার দেখেছিলাম। আচ্ছা, তোমরা বাড়িতে কি করে করবা? মিছরি কিভাবে বানানো হয় ব্যাপারটা শোনো। মিছরি হচ্ছে, হ্যাঁ দড়ি ঝুলিয়ে ওটা সুতো মিছরি ওইভাবে বানায়, ঠিক আছে। আচ্ছা, বিষয়টা হচ্ছে যে, ওরে বাবারে, কেলাসন। আচ্ছা, কেলাস, চিনির কি কেলাস থাকে? নুনের কি কেলাস থাকে? তার মানে নির্দিষ্ট অবস্থায় তারা জমাট বেঁধে নির্দিষ্ট গঠনের আকৃতি গঠন করে, একে বলা হয় কি? কেলাস। ফটকিরি দেখেছো দাড়ি কাটার পরে দেয়? হ্যাঁ, ও আচ্ছা, সেলুনে তো বড় বড় পাথরের সাইজে থাকে, থাকে না? এখন ছোট ছোট, আগে দেখতাম এত বড় বড় থাকতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রোদ লাগছে।
না না, নোনতা না। ফটকিরি নোনতা না, কেমন কষাটে কষাটে লাগে। নোনতা না। আমিও টেস্ট করি দাড়ি লাগানোর সময়। আমি আগে না ওই আমাদের বাড়িতে ওই জল জল পরিশোধন করা তো ফিটকিরি দিয়ে, আমি হচ্ছে ওই ফিটকিরি নিয়ে মাঝে মাঝে চেটে দেখতাম, দিয়ে রেখে দিতাম, দিয়ে অনেকদিন পরে আবার টেস্ট ভুলে যেতাম, এই ফটকিরি কেমন খেতে, দিয়ে আরেকবার গিয়ে চেটে দেখতাম। আরে ফটকিরি ফটকিরি নিয়ে যেতাম, হাতে একটু মাখিয়ে নি তারপর, নাহলে তো মাঝে মাঝে এমনি চেটে, সবাই মিলে খাবো তো, বাড়ির লোকই তো, অসুবিধা নেই। কি না, তুতেটা টেস্ট করা যাবে না। আচ্ছা, সাধারণত তুতে, ফটকিরি, মিশ্রি, ফটকিরি, বইয়ে বানান পড়ো। মিছরি, সাধারণ লবণ, এগুলো সাধারণত কেলাসাকার পদার্থ। ঠিক আছে, এবার চলে আসি কি অনাদ্র বা শোধক কেলাস। কি বলছে, আচ্ছা ব্যাপারটা হচ্ছে যে তুতের সংকেত, দেখো। আচ্ছা, আমি আগের দিন না একটা জিনিস বানালাম, এই শোনো শোনো, তোমাদের হচ্ছে অ্যাসিড খাল লবণের সময় প্র্যাকটিক্যালটা করে দেখাবো, আমি একদিন নিজে করেছি, ওইখানে ওই সেট আপ করা আছে, তা দেখতে পাবো না, ঘরের মধ্যে ওটা করা যাবে না, বাইরে গিয়ে দেখতে হবে। এই শোনো, এ হ্যাঁ, দেখতে পারবা না। আমি বলছি কেন, ব্যাপারটা হচ্ছে গাঢ় H2SO4, শুনে নাও, গাঢ় H2SO4 এর সঙ্গে তামা Cu হয়েছে, এই যে সাইকেল চালানো পরে, শোনো, গাঢ় H2SO4 এর মধ্যে যদি আমি কপার ফেলে দিই, তামা ফেলে দিই, রাসায়নিক বিক্রিয়া ঘটে না। কিন্তু 100% গাঢ় H2SO4 এর সঙ্গে যদি আমি তাপ দিই, এটাকে মোটামুটি 100°C ফোটাই, গাঢ় H2SO4 তাকে ফোটাচ্ছি, কতটা ভয়ানক বুঝতে পারছো? তাহলে তখন দেখা যায় যে এই কপারটা সালফিউরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করছে, বিক্রিয়ার সময় হয় কি, H2 গ্যাস SO2 গ্যাস তৈরি হয়, সালফার ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয়, সঙ্গে Cu এর সঙ্গে SO4টা জুড়ে যায়, Cu এর সঙ্গে SO4টা জুড়ে যায়। হ্যাঁ হ্যাঁ, খুব SO2 খুব ক্ষতিকারক গ্যাস, আমি ঘরের মধ্যে করে দম আটকে মরে যাচ্ছিলাম, তো পরে বাইরে গিয়ে করেছি, যাচ্ছিলাম, মরিনি। হ্যাঁ, হাইড্রোজেন গ্যাস তৈরি হয়। আচ্ছা, এবার এবার শোনো, এবার শোনো, বিষয়টা হচ্ছে, হ্যাঁ বলো। জল তৈরি হয় না, না। এবার শোনো, ব্যাপারটা হচ্ছে যে এই যে CuSO4 তৈরি হলো, আমি না অনেকক্ষণ ধরে রিয়াকশন করার পর অপেক্ষায় ছিলাম, দেখো জলের মধ্যে তুতে মেশালে কি কালার হয়, নীল কালার হয়। ওই দ্রবণটাকে ঠান্ডা করা হলো, ঠান্ডা করে দেখলাম যে পুরো জলের মতো স্বচ্ছ, কোনো রকম নীল কালার নেই, হয়ে গেল। ওটাকে যদি আরেকটু ফোটানো যেত তাহলে কেলাস গঠন হতো, তুতের কেলাস। কিন্তু আমি এবার দেখলাম যে পাত্রটা খুব গরম ছিল, ওর মধ্যে আমি জল ঢেলে দিলাম, যেই এটার মধ্যে আমি H2O অ্যাড করলাম, দেখলাম যে কালারটা নীল হয়ে গেল। এটার মানে কি, তুতের যে নীল কালারটা আছে কিসের জন্য আছে, ওর তুতের তো কেলাস, কেলাসের মধ্যে সামান্য পরিমাণ কি থাকে, জল থাকে, কেলাসের মধ্যে কি থাকে, সামান্য পরিমাণ জল। এই জন্য কপার সালফেটের যে সংকেতটা হয়, লেখা হয় CuSO4 ডট H2O, CuSO4 ডট, ওখানে এক্স হওয়া উচিত, যাই হোক 5H2O, ঠিক আছে, দেওয়া আছে। এটা মানে কি, এই জলটা সংকেতের মধ্যে যে জল লিখলাম, এটাকে কি বলা হয়, কেলাস জল। CuSO4 কপার সালফেট কেলাসিত পদার্থ, তার কেলাসের মধ্যে যে জল থাকে তাকে কি বলা হয়, কেলাস জল। ঠিক আছে, আচ্ছা এবার চলে আসবো হচ্ছে, বলো। শোধক, হ্যাঁ কপার শোধক বলা হয়, হ্যাঁ ঠিক। আচ্ছা, এবার চলে আসি যে বীজ কেলাস কাকে বলে, এই কথা না, বীজ কেলাস কাকে বলে, দেখো, মনে করো আমি তুতের একটা সম্পৃক্ত দ্রবণ নিয়েছি, ভালো করে শুনবা, আমি জলের মধ্যে কপার সালফেট মিশিয়ে তুতের একটা সম্পৃক্ত দ্রবণ নিয়েছি, হয়েছে। এই সম্পৃক্ত দ্রবণের মধ্যে যদি আমি একটা সুতোর সাহায্যে এক টুকরো তুতে ঝুলিয়ে রাখি, তাহলে দেখা যাবে কি, এই জল থেকে তুতের কণাগুলো এর গায়ে গিয়ে আটকে, এটা সাইজ ক্রমশ কি হচ্ছে, বাড়ছে, বোঝা গেল। তাহলে এক্ষেত্রে প্রথমে যে আমি কেলাসিত পদার্থটা ব্যবহার করলাম, এটাকে আমরা কি বলবো, বীজ কেলাস, কি বলবো এটাকে, কেলাসের বীজ বা বীজ কেলাস। ঠিক আছে, আচ্ছা, আর এই যে ঘটনাটা দেখো, বীজ কেলাসে কি হলো, বৃদ্ধি হলো না, বীজ কেলাস আস্তে আস্তে কি হচ্ছে, বড় হয়ে যাচ্ছে, এটাকে কি বলা হচ্ছে,
অধিবৃদ্ধি মানে আমি যদি গুড় দিয়ে বোঝানোর চেষ্টা করি, একটা একটা পাত্রের মধ্যে মনে করো ঝোলা গুড় আছে, শোনো শোনো ভালো করে, এবার এর মধ্যে আমি কি করলাম, অন্য একটা ছোট পাত্রে একটুখানি গুড় ঘষে নিয়ে যেটা দানা বেঁধে গেল এর উপরে ফেলে দিলাম, দেখা যাবে কি আস্তে আস্তে উপর থেকে শুরু করে কি হচ্ছে দানা বাঁধতে শুরু করে যাচ্ছে। তার মানে কি আসলে এই যে বীজ কেলাস দিয়েছিলাম, এই বীজের গায়ে গায়ে কি হচ্ছে গুড়ের কণাগুলো আটকে যাচ্ছে, বোঝা গেল? তাহলে এক্ষেত্রে প্রথমে যেটা দিয়েছিলাম তাকে আমরা কি বলবো, বীজ কেলাস। আর বীজ কেলাসের যে বৃদ্ধি ঘটলো এটা আমরা কি বলবো, অধিবৃদ্ধি। কি বলবো, অধিবৃদ্ধি। হ্যাঁ বলো, হ্যাঁ বলো আদিত্য। হ্যালো, হ্যাঁ বলুন। আপনি পালপাড়ায় আছেন? আপনি এখন পালপাড়া থেকে দিকনগর রাঘবেশ্বর শিব মন্দিরের দিকে আসুন, দিয়ে শিব মন্দির পেরিয়ে একটু সামনের দিকে আসবেন, দেখবেন ডান হাতে একটা দোকান পড়ছে। শিব মন্দিরের কাছে এসছেন? বাজারের দিকে না পালপাড়ার দিকে? না না, আপনি পালপাড়ার দিকে যাবেন, আপনি দিকনগর বাজারের দিকে আসুন তাহলে। ঠিক আছে, দেখবেন যে ওই একটা দোকান পড়বে, দোকানের অপোজিটে দোতলা বাড়ি, সামনে একটা আম গাছ আছে। আচ্ছা, মানে যে কোনো দোকানে পড়ুক, আপনি একটু শুনে নেবেন যে আমার নামটা শুনবে সৌভিক মতো, বলে দেবে। হ্যাঁ সৌভিক। আচ্ছা, ওই লোকের বাড়ি এখানে না, অনেক অনেক দূর থেকে আসছে তো ওই জন্য। নবোদয়ের ক্লাসগুলো দূর থেকেই আসে বাচ্চারা। হ্যাঁ, দুজনা। পড়েছিলাম 13 জনকে, সিরিয়াসলি 13 জন। আচ্ছা এই শোনো, এবার চলে আসি হচ্ছে বাইনারি দ্রবণ। এই শোনো, বাইনারি। আচ্ছা বাইনারি কথাটা কোথায় শুনেছো বলো তো? আজকে দিনে তো শোনার কথা, শোনোনি? তুমি শুনেছো কোথায় বলো তো? বাইনারি নাম্বার, কম্পিউটার দুটো দুটো ওয়ার্ডে চলে না, কি কি? আমরা বাইনারিতে আসবো। আচ্ছা কম্পিউটার কোন দুটো সংখ্যায় চলে? 0 আর 1, ভালো করে শুনবা। 0 আর 1 একে বলা হয় বাইনারি নাম্বার। কি বলা হয়? তাহলে যখন কোনো দ্রবণের মধ্যে দুটো মাত্রই পদার্থ মিশে থাকবে সেটাকে আমরা কি বলবো, বাইনারি দ্রবণ। দুটোর জন্য বাইনারি। ক্লিয়ার? নতুন বইয়ে পেজ নাম্বার 94, দ্রবণের শক্তি মাত্রা। দ্রবণের শক্তি মাত্রা পয়েন্ট খোঁজো, তার ফার্স্ট লাইন হয়েছে। পেয়েছো আদিত্য? এবার চলে আসছে হচ্ছে আয়তন ভিত্তিক শতাংশ। আয়তন ভিত্তিক শতাংশ। হ্যাঁ, বলছি কি প্রতি 100 ml আয়তনের দ্রবণে যত গ্রাম দ্রাব দ্রবীভূত থাকে সেই ভর প্রকাশক সংখ্যাই হচ্ছে ওই দ্রবণের আয়তন ভিত্তিক শতাংশ। হয়েছে? আচ্ছা এর একটা গাণিতিক, আচ্ছা একটা কথা শোনো, তোমাদের এখানকার দুটো কোশ্চেন আছে। একদম প্রথম কোশ্চেনের দিকে একটা পাবা কোশ্চেন, ওই তরলে কঠিন ও গ্যাসের দ্রাব্যতা, ওখানে কিন্তু দ্রাব্যতার ওই গাণিতিক রূপ দিতে হবে। 2 নম্বর এই কোশ্চেনটা, ভর আয়তন ভিত্তিক শতকরা মাত্রা পার্সেন্টেজ W/V, এখানেও কিন্তু গাণিতিক রূপটা তোমাদের দিতে হবে। এরপরে পেজ নাম্বার 96 এ চলে আসো, অঙ্ক করার দরকার নেই। হ্যাঁ, অঙ্ক আপাতত করতে হবে না। আচ্ছা বলো দেখি, কাঠের, ও আগের দিন বলেছি একবার, তাহলে তুমি বাড়িতে কাজ বাজ করো কিছু? বাড়িতে কাজ বাজ কিছু করো? কি কাজ করেছো? বলছে কিছু করিনি। কি করেছো বাড়িতে কাজ? বাজার করো, বাজার বাজার করেছো? করোনি? বাহ খুব ভালো। আচ্ছা আমাকে বলবে বিট্টু, মনে করো বিট্টু জলের মধ্যে বাতাসা পুজো দেয়, মিশিয়ে দিলাম, চামচ দিয়ে ঘুটলাম, গুলে যাবে কি যাবে না? যাবে। কিন্তু জলের মধ্যে
গালার যে বাতাসাগুলো পাওয়া যায় লালচে লালচে, মানে লাল বাতাসার কথা বলছি, গুড়ের বাতাসা বলছি না, গালা দিয়ে তৈরি বাতাসা পাওয়া যায়, যেগুলো বলা হয় কি গালা বলা হয় আর কি, সেটা কি জলের মধ্যে মিশবে? গালা কি জলের মধ্যে মিশবে? ওটাকে কিসের মধ্যে মেশাতে হবে? স্পিরিটের মধ্যে। আচ্ছা, স্পিরিটটাকে বেনজিন বলা হয়, হ্যাঁ। না, স্পিরিট মানে তো অ্যালকোহল, না বেনজিন না, অ্যালকোহল অ্যালকোহল। কি? না না, এগুলো আলাদা, ওগুলো আলাদা, ও যেটা ভাবছে সেটা আলাদা। আচ্ছা এই শোনো, চুমকি জলের মধ্যে, এই যে আদিত্য হাত পরে পরিষ্কার হবে, চুমকি বলবা, এক বালতি জলের মধ্যে যদি এক ফোঁটা নীল কালারের, ওটার নাম কি, উজালা, উজালা ফেলা হয়, তাহলে উজালাটা কি ওই একটা জায়গায় আটকে থাকবে নাকি সারা বালতিতে ছড়িয়ে পড়বে? এই পদ্ধতিটার নাম কি? সঞ্চারী বলো, পারমিতা বলো। ব্যাপন, এই পদ্ধতির নাম ব্যাপন, ঠিক আছে। আচ্ছা রিয়া, এবার দেখো অজলীয় দ্রাবক 4.26 তার নিচে। আচ্ছা তোমরা ওই ভিডিও বলতে সবাই দেখেছো পেট্রোলের মধ্যে থার্মোকল মিশে যাচ্ছে না, কিন্তু জলের মধ্যে কি থার্মোকল মেশে? তাহলে পেট্রোলের মধ্যে থার্মোকল মিশে যে দ্রবণ তৈরি করছে, পেট্রোল কি জলের মতো? তাহলে পেট্রোলকে আমরা কি বলবো? অজলীয় দ্রাবক। কি বলবো? তোমরা বাড়িতে একটা এক্সপেরিমেন্ট করতে পারো, থার্মোকল দিয়ে না, পেট্রোল দিয়ে না, পেট্রোল দিয়ে অবশ্যই না, আগুন টাগুন ধরে যাবে। তোমরা ওই কেরোসিন, ডিজেল, তোমরা যে কেরোসিন, পেট্রোল অথবা ডিজেল যে কোনো একটা নেবা, তার মধ্যে ওই গোল গোল যে বল হয়, সাথে সাথে কি বলে ওগুলোকে, ন্যাপথালিন, ন্যাপথলিন দিয়ে রাখবা, কিছুক্ষণ ধরে ঘুটবা, দেখবে যে গুলে যাবে। কথা শুনেছ? আচ্ছা, হ্যাঁ, না না, লাভ নেই। আচ্ছা, আমাদের কতগুলো অজলীয় দ্রাবকের নাম মুখস্থ রাখতে হবে। অজলীয় দ্রাবকের মধ্যে সবার প্রথমে যেটা পড়বো সেটা হচ্ছে ইথাইল অ্যালকোহল। ইথাইল অ্যালকোহল মানে হচ্ছে আমাদের দেখবো ওই বাজারে পাওয়া যায়, হাত চাত পরিষ্কার করে দেখেছো না, রেকটিফাইড স্পিরিট বলে, কেটে গেলে পরিষ্কার করে তুলোতে মাখিয়ে, ওটা কিন্তু ইথাইল অ্যালকোহল। আচ্ছা, আচ্ছা এরপরে আছে মিথাইল অ্যালকোহল। মিথাইল অ্যালকোহল মানে হচ্ছে ওই ইথাইল অ্যালকোহলের মধ্যে কিছু কিছু পদার্থ মেশানো হয় যাতে মানুষ খেতে না পারে, মানে বিষাক্ত পদার্থ মিশিয়ে দেওয়া হয়, ওইকে বলে মিথাইল অ্যালকোহল। হ্যাঁ, তা খেতে তো পারে, তারপরে আর কি শ্মশানে পোড়াতে সুবিধা হবে। আচ্ছা এবার চলে আসি অ্যাসিটোন। অ্যাসিটোনটা একটু আলাদা পদার্থ। আর যে কেরোসিন, আর এটা হচ্ছে ক্লোরোফর্ম। ক্লোরোফর্মটা মানে সবার জানা, বলো তো ক্লোরোফর্ম কি কাজে লাগে? হ্যাঁ ওটাই ভাবছিলাম, ওটাই বলবে। আচ্ছা দেখো, ওই আগেকার দিনের সিনেমাগুলোতে লাল কালারের মারুতি করে একটা লোক আসতো, যে রুমালটা একটা মহিলার মুখে চেপে ধরে ঢুকে নিত না, ওই রুমালে ক্লোরোফর্ম মাখানো থাকতো। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, সিরিয়ালে হয় না, বাহ। আচ্ছা তবে না, পরে শুনবো, একটু একটু একটুখানি আর 5 মিনিট ওয়েট করো। শোনো, ব্যাপারটা হচ্ছে যে অজৈব দ্রাবকগুলোর ব্যবহার, ওরে গল্প জুড়ে দিয়েছে মেয়েগুলো, ওরে গল্প। আরে বাবা থামো একটু, আর তুমি একটু চুপ থাকো। ঠিক আছে, ব্যাপারটা হচ্ছে ক্ষতিকর কতগুলো প্রভাব আছে, যেমন হচ্ছে মিথাইল অ্যালকোহল, দেখবা যে যারা, ইয়েস, যারা হচ্ছে ওই পালিশ করে, কাঠ পালিশ করে, দেখবা যে যারা সচেতন হয়, চোখে চশমা পরে, সাদা কালারের গ্লাস পাওয়া যায়, ওই চশমা পরে পালিশ করে। হ্যাঁ, আমাদের লাগানো না, কিছুই বাধে না, এমনি করে, চোখ খুব জ্বলে। আচ্ছা 2 নম্বর হচ্ছে ইথাইল অ্যালকোহল স্মৃতিশক্তির হ্রাস আর লিভারের ক্রিয়াশীলতায় ব্যাঘাত ঘটে, মানে আচ্ছা এটা এটা হচ্ছে মানে মদ্যপানের কথা বলা হয়েছে। 2 নম্বর হচ্ছে অ্যাসিটোন। আচ্ছা অ্যাসিটোনের ব্যবহার কারা করে বলো তো? যারা হচ্ছে মোবাইল টোবাইল ছাড়াই, তারা অ্যাসিটোন ব্যবহার করে একটুখানি। আচ্ছা, হ্যাঁ, আমাদের এখানে কেউ অ্যাসিটোন ইউজ করে না। আগেকার দিনে দেখবা যে ওই মোবাইলে যেমন স্ক্রিন গার্ড লাগায় না নতুন, এটা দেখবো সলিউশন লাগায়, ফিস করে দেয়, গন্ধটা দেখবো কেমন একটা তেতো তেতো গন্ধ, শুকে দেখবা। হ্যাঁ আমাদের বাড়িতে ছিল তো, কেমন একটা লাগে গন্ধটা আর কি, ওইটা হচ্ছে অ্যাসিটোন।
হ্যাঁ, ওটাতে পরিষ্কার পরিচ্ছন্ন ভালো হয়। ক্ষতিকারক। এবার চলে আসি কেরোসিন। কেরোসিন হচ্ছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করে, আজকের দিনে যার দাম বেড়ে গেছে কেউ ব্যবহার করে না। এরপর চলে আসি ক্লোরোফর্ম, কিডনি ও লিভারের ক্ষতি করে, এছাড়াও ক্লোরোফর্ম ক্যান্সারের সৃষ্টি করে। আচ্ছা, এবার হচ্ছে এই শোনো শোনো, তোমাদের আগামী ক্লাসে কি হবে কথা না, এই আগামী ক্লাসে তোমাদের দ্রবণের যে জেরক্স দেওয়া আছে কোশ্চেনের 1 থেকে 32 পর্যন্ত, তার সবকটা উত্তর তোমাদের দিয়ে দেওয়া হয়েছে। একটা পুরনো বইতে একটা কোশ্চেন নেই, সেটা আমি একটু পরে দেবো, ওয়েট করো। আর হচ্ছে 32-এর পরে যে কোশ্চেনগুলো আছে তার উত্তরগুলো তোমরা খুঁজবে, যেগুলো পাবে না আগামী ক্লাসে শেষ পর্যন্ত। না পারলে করে আসতে হবে না, দরকার নেই। ওগুলো শুধু উত্তর খুঁজবা, মুখস্থ করবা না। তাহলে মুখস্থ করবা কতদূর? 1 থেকে 32, আর খুঁজবা 33 থেকে শেষ। না, যাও বাড়ি যাও, খুলে নিতে হবে না, বাড়ি যাও, ছুটি ছুটি, বাড়ি যাও। কিছু বলবো? হ্যাঁ, জেরক্স দেবো। যাদের 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 পুরনো বই আছে তারা একটুখানি ওয়েট করো। এ নাও সঞ্চরি।